আসসালামু আলাইকুম মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। অনলাইন ক্লাসে আমি ফারজানা জেসমিন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি তোমাদেরকে পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স এই অধ্যায়ের তোমাদের সম্পর্কে ডিটেলস চ্যাপ্টার 5 এ সম্পর্কে ডিটেলস বলবো। তো যেটা আছে রাজনীতি এবং অর্থনীতি, এই চ্যাপ্টারটা যেখানে আছে সেখানে আমরা রাজনৈতিক অর্থনীতি, পুঁজিবাদী অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, বাজার অর্থনীতি, অর্থনৈতিক উন্নয়ন, সরকারি অর্থব্যবস্থা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, ফরেন এড, বৈদেশিক সাহায্য, এই চ্যাপ্টারগুলো সম্পর্কে বলবো। এর সঙ্গে অর্থনৈতিক ক্ষমতা ও রাজনৈতিক ক্ষমতার মধ্যে অবিচ্ছেদ্য যে সম্পর্কটা আছে কি বিদ্যমান, এটা এরকমভাবে তোমাদেরকে একটা ডিজিটাল কোশ্চেন আসতে পারছে। ক্ষমতা সম্পর্কের আত্মচরিত্রই হলো সংবিধান। ফাইনাল বলছেন উক্তিটি সম্পর্কে আলোচনা করো। গুড কনস্টিটিউশনের বৈশিষ্ট্য কী, এগুলো আলোচনা করো। তো আজকে অনলাইন ক্লাসে তোমরা ঢাকা কলেজের শিক্ষার্থী এবং অন্যান্য কলেজের শিক্ষার্থী, তোমরা যারা শুনছো সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে দেখো রাজনৈতিক যেটা পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স, পলিটিক্সের সঙ্গে রাজনীতির কী একটা অবিচ্ছেদ্য সম্পর্ক। দেখো আমরা জানি বর্তমান রাষ্ট্র একটা প্রতিযোগিতামূলক অর্থনীতি দ্বারা পরিচালিত। এখানে মানুষ সবসময় একটা ফ্রি ট্রেড মার্কেট যেটা আছে, মুক্তবাজার অর্থনীতিতে মানুষ এখন বিশ্বের মুক্তবাজার অর্থনীতিতে বেসরকারীকরণ একটা অন্যতম কনসেপ্ট থাকে, ধারণা। রাষ্ট্র মালিকাধীন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান অব্যবহৃত লোকসানের সম্মুখীন হচ্ছে। এখন বর্তমানে রাষ্ট্র মালিকানাধীন শিল্প কারখানার সময় ক্রমই সুই ধ্বংসের মুখে সম্মুখীন হচ্ছে। এখন এই রাজনৈতিক অর্থনীতি একটি গতিশীল শাস্ত্র বলে বিষয়বস্তুটা এখন গতিশীল অনেকটা। আর অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশই হলো রাজনৈতিক অর্থনীতি। রাজনৈতিক অর্থনীতি সভ্যতার ক্রমবিকাশ ও রাজনৈতিক আধুনিকীকরণের সাথে সাথে মানুষের জন্য কল্যাণের নবনূতন দ্বার উন্মোচন করেছে। এই রাজনীতি অর্থনীতির মূল প্রতিপাদ্য বিষয়টা ছিল মানুষের কল্যাণ সাধন করা, অর্থাৎ যে অর্থনীতি রাষ্ট্রের যাবতীয় অর্থনৈতিক বিষয়বলী নিয়ে আলোচনা করে, এটাই হলো অর্থনীতি। এবং রাষ্ট্রীয় অর্থনীতি সম্পর্কে অর্থনৈতিক আলোচনাই হলো যেটা রাজনৈতিক অর্থনীতি। বিভিন্ন সময় বিভিন্ন অর্থনীতিবিদগণ রাজনৈতিক অর্থনীতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করছেন। অধ্যাপক রিকার্ডো বলেছেন, পলিটিক্যাল ইকোনমি ডিলস দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ স্টেটস। অধ্যাপক কনিক বলেছেন, রাষ্ট্রের আইন, সিদ্ধান্ত ইত্যাদি নীতি নির্ধারণের যে সংস্থা নিয়োজিত রাজনৈতিক প্রতিষ্ঠান, আর প্রতিষ্ঠানের অর্থনৈতিক আলোচনাই হলো রাজনৈতিক অর্থনীতি। লেনিন রাজনৈতিক অর্থনীতি সম্পর্কে বলেছেন, পলিটিক্যাল ইকোনমি ইজ নট অল কনসার্নড উইথ প্রোডাকশন বাট উইথ দ্য সোশ্যাল সিস্টেম অফ প্রোডাকশন। অধ্যাপক ডাল্টন বলছিলেন, রাজনৈতিক অর্থব্যবস্থা হলো সেসব বিষয়সমূহের একটি অর্থনীতি যা রাজনীতির সীমার মধ্যে অবস্থিত। টেলর বলছিলেন, রাজনৈতিক মতে রাজনৈতিক প্রতিষ্ঠানের অধীনে সংঘবদ্ধ দল হিসাবে জনসাধারণের যাবতীয় আর্থিক সমস্যার সাথে আলোচিত বিষয়কে রাজনৈতিক অর্থনীতি বা অর্থব্যবস্থা বলে। এরপর অধ্যাপক মার্শাল বলেছেন, উৎপাদন ও উৎপাদিত সম্পদের সুষম বন্টন ও মানব সমাজের শান্তির জন্য পরিকল্পিত অর্থনৈতিক নীতিমালা সম্পর্কিত আলোচনাই হলো রাজনৈতিক অর্থনীতি। দেখো ডাল্টন, মার্শাল, লেনিন প্রমুখ দার্শনিকগণ যেভাবে বলেছেন, এটা আমরা যদি দেখি তাহলে মূল কথাটা ছিল এরকমের যে অর্থনীতি রাষ্ট্রীয় অর্থনীতির পরিকল্পনা, নির্ধারণ ও কার্যাবলী আলোচনা করে, তাকে রাজনৈতিক অর্থনীতি বলে। এখানে রাজনৈতিক অর্থনৈতিক সংগঠন আছে। অধ্যাপক লাস্কি তার এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থে বলছেন, সমাজ জীবন ও রাষ্ট্রীয় সংগঠনের পটভূমিটি সুদৃঢ়ভাবে সুসংবদ্ধ। অর্থনৈতিক সংগঠনটা কী ছিল? যে সংগঠন রাষ্ট্রীয় নীতিমালার মধ্যে রাষ্ট্রীয় জনগোষ্ঠীর জন্য সুপরিকল্পিত অর্থনৈতিক নীতিমালা ও পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করে থাকে, তাকে অর্থনৈতিক সংগঠন বলে। আধুনিক অর্থনীতিবিদদের মধ্যে রাষ্ট্রই ছিল একটা অর্থনৈতিক সংগঠন। এটা মার্শাল বলছিলেন যে উৎপাদন ও উৎপাদিত দ্রব্য সামগ্রী সুষ্ঠু বন্টন এবং মানব সমাজের জন্য পরিকল্পিত নীতিমালা প্রণয়নই অর্থনৈতিক সংগঠনের উদ্দেশ্য। তো যে রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক সংগঠন, অর্থনৈতিক সংগঠনের উভয় সংগঠনের উপর রাষ্ট্রের সার্বিক কল্যাণ নির্ভর করে, সেটাই হলো কি বলবো আমরা রাজনৈতিক অর্থনীতি। এখানে অর্থনৈতিক বিধিবিধান আছে। এরপর আমরা আসি পুঁজিবাদী অর্থব্যবস্থা, যেটা মানব সমাজ প্রধানত 4টি পর্যায়ে অতিক্রম করে বর্তমানে একটা স্টেজে এসে পৌঁছেছে। পর্যায়গুলো হচ্ছে যথাক্রমে তোমরা আগে জানো, সামন্তবাদী ও সমাজ ব্যবস্থা, দাস সমাজ ব্যবস্থা, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং তারপরে হলো একটা ধনতান্ত্রিক বা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা।
সপ্তদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত সংগঠিত বিপ্লবগুলির মাধ্যমে বুর্জগণ সামন্তবাদী ব্যবস্থার পরিবর্তে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা প্রবর্তন করেন বা প্রতিষ্ঠা করেন। ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা হলো এমন একটি অর্থ ব্যবস্থা যেখানে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে এবং উৎপাদন, বন্টন, ভোগ প্রভৃতি যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী ব্যক্তিগত উদ্যোগের ভিত্তিতে পরিচালিত হয়। সম্পদের ব্যক্তিগত মালিকানা, উদ্যোগের স্বাধীনতা, ভোগকারীর সার্বভৌমত্ব এবং স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা এগুলো ধনতান্ত্রিক হয় বা পুঁজিবাদী অর্থব্যবস্থার একটা বৈশিষ্ট্য। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মূল কথা হলো ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা। এই অর্থব্যবস্থাকে অনেকে ব্যক্তিগত উদ্যোগের অর্থনীতি বা স্বাধীন উদ্যোগের অর্থনীতিও বলে থাকেন। বিভিন্ন রকম পুঁজিবাদী অর্থব্যবস্থার দার্শনিকগণ বিভিন্ন মতবাদ দিয়েছেন। সমাজবিজ্ঞানী ওয়েবসের মতে পুঁজিবাদ ধনতন্ত্র হলো এমন এক সমাজ ব্যবস্থা যেখানে শিল্প অন্যান্য আইনগত প্রতিষ্ঠানসমূহ এমন একটি স্তরে উপনীত হয় যেখানে অধিকাংশ শ্রমজীবী মানুষের উৎপাদনের উপকরণগুলো মালিকানা থেকে বঞ্চিত হয়ে দিনমজুরে পরিণত হয়। সমাজবিজ্ঞানী স্কেফার ও ল্যাম বলছিলেন এর ভাষায় পুঁজিবাদ এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপায়সমূহের অধিকাংশই ব্যক্তির হাতে ন্যস্ত থাকে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান উৎস হল সঞ্চিত মুনাফা। অধ্যাপক ডিএম রাইটের মতে পুঁজিবাদ এমন একটি ব্যবস্থা যেখানে ব্যক্তির কাজ, বিশেষ করে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত বেসরকারি উদ্যোগে গৃহীত হয় এবং অবাধ প্রতিযোগিতা ও মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয়। এখন এই সংজ্ঞাগুলো যেভাবে পড়ছে সেগুলো বিশ্লেষণ করে আমরা বলতে পারি কি পুঁজিবাদ হচ্ছে এমন এক সমাজ ব্যবস্থা যেখানে উৎপাদন, বন্টন, চাহিদা, মূল্য নির্ধারণ ইত্যাদিতে রাষ্ট্রের কোনো ভূমিকা থাকে না, এটা ব্যক্তির উদ্যোগে পরিচালিত হয়। এটাই হলো পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা। এবার আসলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা কি? সমাজতান্ত্রিক সভ্যতার আরম্ভ থেকে অদ্যাবধি অর্থনীতি মানব সভ্যতার অন্যতম অপরিহার্য উপাদান হিসাবে জনজীবনে বিকাশে সহায়ক ভূমিকা হিসাবে কাজ করে আসছে। মানব সভ্যতার ইতিহাস বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই মানব সমাজ মূল 4টি অর্থনৈতিক স্তর অতিক্রম করে বর্তমান, আগেই বলছে, 4টি অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সমাজতন্ত্র অন্যতম। সমাজতন্ত্র বলতে এমন একটি অর্থ ব্যবস্থাকে বোঝায় যেখানে উৎপাদনের উপর কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না। দেশের যাবতীয় উৎপাদনের উপর রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান থাকে। কলকারখানা, জমি প্রভৃতি সম্পত্তির উপর রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান থাকে। কোনো দ্রব্য কেউ উৎপাদন হবে তা নির্ধারণের জন্য উৎপাদনকে একটি কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকবে। এই জন্য সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে একটা পরিকল্পিত অর্থ ব্যবস্থা বলা হয়ে থাকে। বিভিন্ন দার্শনিকগণ সমাজতন্ত্রের অর্থব্যবস্থাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করছেন। দার্শনিক বার্ট্রান্ড রাসেল বলছিলেন সমাজতন্ত্র হলো ভূমি ও পুঁজির মালিকানার সমর্থন। বার্নার্ড শয়ের মতে সমাজতন্ত্রের অর্থ আয়ের সাম্য ব্যতীত আর কিছুই নাই। এরপর টিবি বটমোর বলছিলেন সোশ্যালিজম অ্যাজ থট অ্যান্ড অ্যাকশন ক্রিয়েটেড ফ্রম পলিটিক্যাল ইন্টারেস্টেড অ্যান্ড ভ্যালুস। বার্নার্ড শ বলছে টিবি বটমোর। হামফ্রের মতে সমাজতন্ত্র হচ্ছে এমন এক সমাজ ব্যবস্থা যেখানে জীবন ধারণের প্রধান উপকরণসমূহের মালিক হলো রাষ্ট্র, এর মালিকানাটা থাকবে রাষ্ট্রের হাতে। এই সংজ্ঞাগুলোকে বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে সমাজতন্ত্র এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে ব্যক্তি মালিকানার কোনো স্থান নাই এবং রাষ্ট্রের যাবতীয় উৎপাদন কার্যাবলী মূলত কেন্দ্রীয় পরিকল্পনা এবং কর্তৃপক্ষের নির্দেশে পরিচালিত হয়ে থাকে। পুঁজিবাদী অর্থব্যবস্থার মাধ্যমে পৃথিবী যে শোষণ ও নির্যাতনের সৃষ্টি হয়েছে সেগুলো একমাত্র সমাজতন্ত্রের মাধ্যমেই বিলোপ করা সম্ভব, কেননা এটা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যার প্রধান ও একমাত্র লক্ষ্য হলো মানব কল্যাণ সাধন। পুঁজিবাদীটা ঠিকই পড়ে, পুঁজিবাদীতে ব্যক্তি মালিকানা থাকবে আর এটা রাষ্ট্রীয় মালিকানা থাকবে। এরপর আছে যেটা মিশ্র অর্থব্যবস্থা। অর্থনীতি এমন একটি বিষয় যা সর্বদা অর্থের সাথেই জড়িত, আর অর্থ প্রত্যেক মানুষের প্রয়োজনীয় এবং মৌলিক চাহিদা মেটানোর একটা মূল হাতিয়ার হিসাবে বিবেচ্য হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্কারক ব্যক্তিদের আন্দোলনের মুখে বিভিন্ন ধরনের অর্থনীতির বিকাশ ঘটেছে, যেমন পুঁজিবাদী অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি, মিশ্র অর্থনীতি। তবে পুঁজিবাদী অর্থব্যবস্থাতে 2টি শ্রেণীর বিকাশ ঘটেছে। একটি হলো শোষক শ্রেণী, আর একটা শোষিত শ্রেণী। অর্থাৎ শোষক শ্রেণী অধিক মুনাফা অর্জনের জন্য শ্রমিককে শোষণ করতে, আর সমাজতান্ত্রিক অর্থনীতিতে সরকারি মালিকানায় উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয় এবং মিশ্র অর্থব্যবস্থাতে সরকারি ও বেসরকারি উভয় ধরনের উদ্যোগ পাশাপাশি অবস্থান করে। মিশ্র অর্থব্যবস্থায় মিশ্র অর্থনীতি বলতে এমন একটি অর্থব্যবস্থাকে বোঝায় যেখানে একদিকে ব্যক্তি মালিকানা ও উদ্যোগের স্বাধীনতা, অন্যদিকে সরকারি নিয়ন্ত্রণ ও পাশাপাশি সহাবস্থান করে তাদের, অর্থাৎ সরকারি ও বেসরকারি খাতের পারস্পরিক সহাবস্থান মুখী অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি।
মিশ্র অর্থব্যবস্থা সম্পর্কে বিভিন্ন দার্শনিক বা বিজ্ঞানীগণ বিভিন্নভাবে তাদের কয়েক অর্থনীতি বলে পল স্যামুয়েলসন বলেছেন, মিশ্র অর্থনীতি বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে উৎপাদন ও ভোগকার্য সংগঠিত করার ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ ঘটেছে। অধ্যাপক জে.এক রাগ্যান ও এল.বি. থমাস বলেছেন, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হলো সেই ধরনের অর্থ ব্যবস্থা যেখানে বিশুদ্ধ ধনতন্ত্র ও নিয়ন্ত্রিত অর্থনীতির মিশ্রণ ঘটে থাকে। তো মিশ্র অর্থনীতি ধনতন্ত্র ও সমাজতন্ত্রের একটা মিশ্রিত রূপ। মিশ্র অর্থনীতির পুঁজিবাদ ও সমাজতন্ত্রের কুফল ও চরম দিকগুলো দ্রবিত হয় এবং এখানে দুই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে একটা মধ্যবর্তী রূপ অনুসরণ করা হয় দুটোর মাধ্যমে। এরপর আছে যেটা বাজার অর্থনীতি। এটা দেখো, ক্রেতা উৎপাদকের মধ্যে ব্যক্তিগত স্বার্থচিন্তা তথা লাভ লোকসানের চিন্তা থেকে যে প্রতিযোগিতামূলক মুক্ত অর্থব্যবস্থা চালু হয় তার নামই হলো বাজার অর্থনীতি। বাজার অর্থনীতিতে সরকার কোনোরূপ হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ আরোপ করে না। ক্রেতা ও উৎপাদককেই বাজার অর্থনীতির মূল ভিত্তি হিসাবে গণ্য করা হয়। পারস্পরিক নির্ভরশীলতা অবাধ বিনিময় সম্পর্কের উপর যে অর্থনীতি প্রতিষ্ঠিত তাকে বাজার অর্থনীতি বলে। বাজার অর্থনীতি এমন এক ব্যবস্থা যেখানে সরকার হস্তক্ষেপ ছাড়া বিবেচনাধীন পণ্য অথবা উপকরণের চাহিদা ও যোগান দ্বারা এদের মূল্য নির্ধারিত হয় এবং এর ভিত্তিতে পণ্য উপকরণের ক্রয় বিক্রয় সম্পন্ন হয়। দাম ব্যবস্থা দ্বারা বিনিময় সম্পর্ক প্রভাবিত হয়। বিনিময় সম্পর্ক বলতে কোনোরূপ বিধিনিষেধ ব্যতিরেকে ক্রেতা ও বিক্রেতার মধ্যে আদান প্রদানকে বোঝায়। কারো দ্বারা নিয়ন্ত্রিত নয় এমন মূল্য বা দাম ব্যবস্থা বাজার অর্থনীতির ভিত্তি। বিশুদ্ধ বাজার অর্থনীতি মূলত ব্যক্তিত্ববাদের উপর ভিত্তিতে গড়ে ওঠে। সেখানে বলা হয় ব্যক্তির অর্থনৈতিক কাজকর্মে সরকার কোনোরূপ হস্তক্ষেপ করবে না। সেখানে অবাধ বাজার প্রক্রিয়ার মাধ্যমে ভোগ ও উৎপাদন কার্যক্রমের মধ্যে একটা সমন্বয় ঘটবে। বাস্তবে বিশুদ্ধ অর্থে বাজার বা মুক্ত অর্থনীতি নেই, কারণ বর্তমানে সব ধরনের পণ্যের উৎপাদন, বন্টন এবং বিক্রয়ের ক্ষেত্রে সরকার কোনো না কোনোভাবেই হস্তক্ষেপ করে। এজন্য বাজার অর্থনীতির ধারণা আপেক্ষিক অর্থে ব্যবহার করা উচিত। বাজার অর্থনীতির প্রাথমিক ধারণা অ্যাডাম স্মিথ তার একটা বই আছে ওয়েলথ অফ নেশনস গ্রন্থে বলেছেন, ইনভিজিবল হ্যান্ড এর মাধ্যমে আমরা পাই। পরবর্তীকালে মার্শাল তার প্রিন্সিপালস অফ ইকোনমিক্সের গ্রন্থে পূর্ণ প্রতিযোগিতার ধারণা সাহায্যে পরোক্ষভাবে হলে বাজার অর্থনীতিকে ব্যাখ্যা করেছেন। এগুলো থেকে আমরা বলতে পারি যে অ্যাডাম স্মিথের এই গ্রন্থটা বলছে ইনভিজিবল হ্যান্ড, এটার মাধ্যমে তিনি একটা বই লিখছিলেন, তার ওয়েলথ অফ নেশনসকে ডিটেলস বলা আছে। বাজার অর্থনীতি এমন একটি আদর্শ ব্যবস্থা যার মাধ্যমে সমাজের সর্বাধিক কল্যাণ সাধিত হতে পারে। বাজার অর্থনীতিতে উৎপাদন ক্ষেত্রে বিশেষ মুনাফায়ন সম্ভব হয়। তো আমরা এই জিনিসগুলো যেটা দেখলাম সেটা হলো বাজার অর্থনীতি। তারপরে বাস্তবভিত্তিক ও আদর্শভিত্তিক অর্থনীতি যেটা, সেটা বিভিন্ন অর্থনীতিকে বিভিন্নভাবে বিশ্লেষণ করেছে। এক্ষেত্রে অর্থনীতি ইতিবাচক বা নেতিবাচক কিনা তাদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য লক্ষ্য করা যায়। অধিকাংশ অর্থনীতি বাস্তবভিত্তিক বা ইতিবাচক বলে প্রকাশ, আবার কেউ কেউ একে আদর্শভিত্তিক বা নেতিবাচক উভয় অর্থেই প্রকাশ করেছেন। এই দুইজন অর্থভাগে একটা বাস্তবভিত্তিক আর একটা হলো আদর্শভিত্তিক অর্থনীতিগণ। এরপর দেখো অর্থনৈতিক উন্নয়নটা কি। অর্থনৈতিক উন্নয়ন হলো একটি গতিশীল পরিবর্তনের প্রক্রিয়া। এ প্রতিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক শক্তির ক্রিয়া প্রতিক্রিয়া ঘাত প্রতিকারের মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তন সাধিত হয়। আর এই পরিবর্তনের ফলশ্রুতিতে দীর্ঘদিন ধরে জাতীয় আয় বৃদ্ধি পায়। অর্থনৈতিক উন্নয়ন বলতে অর্থনীতির কাঠামোগত যে পরিবর্তন সেটাকেই বোঝানো হয়। আর্থার লুইসের মতে ঘণ্টাপ্রতি কাজের জন্য যদি উৎপাদন বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। অধ্যাপক পল ব্যারনের মতে সময়ের ব্যবধানে বস্তুগত সম্পদের মাথাপিছু উৎপাদনের যে কোনো বৃদ্ধিকে অর্থনৈতিক উন্নয়ন বলে। থিলোয়ালের মতে দেশের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের প্রক্রিয়াকেই উন্নয়ন বলে। তো আমরা যদি এগুলো দেখতে পাই তাহলে আমরা দেখতে যাই যে জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ইত্যাদি সকল মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে জীবনযাত্রার মান যখন উন্নয়ন ঘটে তখনই তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে মনে করা হয়। একে অর্থনীতিবিদ মাহবুবুল হক অমৃতসর এভাবে বলেছেন। এখন অর্থনৈতিক উন্নয়ন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অসন্তোষজনক অবস্থা থেকে একটি দেশ তার জনগণকে বস্তুগত চাহিদার ও আর্থিক বিকাশের অনুকূল অবস্থার দিকে এগিয়ে নেওয়ার একটা প্রয়াস চালায়। এরপর অর্থনৈতিক যেটা ইকোনমিক প্রবৃত্তি যেটা আছে, অর্থনৈতিক প্রবৃত্তিটা কি আমরা এটা দেখি। আমরা সকলেই অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃত্তির সাথে কম বেশি পরিচিত। সাধারণভাবে অর্থনৈতিক উন্নয়ন বলতে দেশের সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাকে বা অর্থনৈতিক উন্নতিকে বোঝায়, যার মাধ্যমে জনগণ মৌলিক চাহিদা পূরণ সহ জীবনযাত্রার মান উন্নয়ন ঘটায়। এবং অর্থনৈতিক প্রবৃত্তি বলতে সাধারণ উৎপাদন বৃদ্ধিকে বোঝায়। অর্থনৈতিক
চলক সময়ের ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা মোট জাতীয় আয় বৃদ্ধি বৃদ্ধিকেই প্রবৃদ্ধি বলে। সুতরাং অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি শব্দ দুটি একটা পারস্পরিক সম্পর্কযুক্ত। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে সাধারণত উৎপাদন বৃদ্ধিকে বোঝায়। অর্থনৈতিক চলক সময়ের ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা মোট জাতীয় আয় যদি বৃদ্ধি পায় তাহলে তখন তাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। প্রবৃদ্ধি হচ্ছে মূলত উন্নয়নের একটি অংশ, কারণ বিভিন্ন অর্থনৈতিক শক্তিসমূহের উন্নয়নের দ্বারা অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়। এই প্রবৃদ্ধিটা সম্পর্কে হিক্সের মতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে অধিক উৎপাদনকে বোঝায়। সুম্পিটারের মতে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রক্রিয়াটি হচ্ছে ক্রমিক ও ধীরগতি সম্পন্ন, যা অপচয়ের হার ও বন্টন সমস্যাকে সাধারণভাবে বর্ধিত করে। ফিলিস ডিনের মতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে দীর্ঘকাল ধরে জাতীয় আয় বৃদ্ধির অব্যাহত প্রক্রিয়া, যার দ্বারা জাতীয় আয় বৃদ্ধির সাথে সাথে মাথাপিছু আয় বৃদ্ধি পেতে পারে। মরিসনের মতে ধনী দেশসমূহের আয়স্তর উচ্চ হওয়াকে সাধারণভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয় এবং দরিদ্র দেশে একে অর্থনৈতিক উন্নয়নও বলে। তো বিভিন্ন দার্শনিকগণ দেখো অর্থনৈতিক প্রবৃদ্ধিকে কিভাবে বলেছেন যে জাতীয় আয়ের ক্রমাগত বৃদ্ধির প্রক্রিয়া হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। এ প্রবৃদ্ধির দ্বারা মাথাপিছু আয় বৃদ্ধি পেলেও কল্যাণ নিশ্চিত নাও হতে পারে। এর মধ্যে অর্থনীতি কেবল স্বরধারায় পুষ্টি হতে বা সধারায় লালিত হতে পারে মাত্র। এটা দেখো অর্থনৈতিক প্রবৃদ্ধিটা আসলে আমরা কি জাতীয় আয় বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে যখন একটা ঘটে তখনই আমরা এই জিনিসগুলোকে কি বলি, যে আমাদের জিডিপি বা অর্থনৈতিক প্রবৃদ্ধি বা আমাদের জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে, যেটা দ্বারা জীবনযাত্রার মান উন্নয়ন কি বোঝানো হয় থাকে। তারপরে এখন আসো যেটা সরকারি অর্থব্যবস্থা। সরকারি অর্থব্যবস্থাটা পাবলিক ফিনান্স। রাষ্ট্রীয় অর্থব্যবস্থা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। রাষ্ট্রের অন্যান্য কাজ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালিত করার জন্য এই রাষ্ট্রীয় সরকারি অর্থব্যবস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের আর্থিক সব রকমের কার্যক্রম সমস্যা সমাধান সম্পর্কে আলোকপাত করে পাবলিক ফিনান্স। রাষ্ট্রের আয় ব্যয়, ঋণ সংগ্রহ, বিতরণ, বিনিয়োগ ইত্যাদি সব রকমের নীতি নির্ধারণ ও তৎসংশ্লিষ্ট সমস্যা সমাধান সময় যাবতীয় আলোচনা রাষ্ট্রীয় অর্থব্যবস্থা আলোচনা করে। অর্থনীতির যে শাখা সরকার ও ঋণ সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা করে তাকে সরকারি অর্থব্যবস্থা বলে। বেশিরভাগ অর্থনীতিবিদগণ সরকারি অর্থব্যবস্থা বলতে রাষ্ট্রের আয় ও ব্যয় নীতি এবং পদ্ধতিকেই বুঝিয়ে থাকেন। এখন বিভিন্ন রাজনীতি বা পাবলিক ফিনান্সকে বিভিন্নভাবে বলেছেন। অর্থনীতিবিদ টেলর বলছেন সরকারি প্রতিষ্ঠানের অধীনে সংঘবদ্ধ জনগোষ্ঠী হিসাবে জনসাধারণ অর্থনৈতিক সমস্যা নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে সরকারি অর্থব্যবস্থা বলে। পাবলিক ফিনান্স ডিলস উইথ দ্য ফাইন্যান্সেস অফ দ্য পাবলিক অ্যাজ অ্যান অর্গানাইজড গ্রুপ আন্ডার দ্য ইনস্টিটিউশনস অফ দ্য গভর্নমেন্ট। মানে সরকারি প্রতিষ্ঠানের অধীনে সংঘবদ্ধ জনগোষ্ঠী হিসাবে জনসাধারণের অর্থনৈতিক সমস্যা নিয়ে যে শাস্ত্র বা বিষয়ে আলোচনা করবে তাকেই হলো সরকারি অর্থব্যবস্থা। অধ্যাপক এইচ ডাল্টনের মতে সরকারি অর্থব্যবস্থা সরকারের আয় ব্যয় এবং এদের মধ্যে পারস্পরিক সমন্বয় সাধন সম্পর্কে আলোচনা করে। Public finance is concerned with the income and expenditure of public authorities and with the adjustment of the one to the another. এটা বলছেন অধ্যাপক এইচ ডাল্টন। সরকার অর্থব্যবস্থা সরকারের আয় ব্যয় এবং এদের মধ্যে যে পারস্পরিক সমন্বয় সাধন এই সম্পর্কে আলোচনা করে, সেটাই হলো সরকারি অর্থব্যবস্থা বা পাবলিক ফাইন্যান্স। অর্থনীতিবিদ রিচার্ড ও ম্যাসগ্লেভের মতে যে সমস্ত জটিল সমস্যা সরকারের আয় ব্যয়কে কেন্দ্র করে আবর্তিত হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলেন। The complex of problems that center around the revenue expenditure process of government is referred to traditionally as public finance. এটা ম্যাসগ্লেভ বলেছেন। তারপরে তো দেখো এরপরে সরকারি অর্থব্যবস্থা বিশেষত অধ্যাপক এইচ.ডি. গ্রফসের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন। তার মতে সরকারি অর্থব্যবস্থা বলে অর্থনীতির এমন একটি অংশ যা ফেডারেল রাজ্য এবং স্থানীয় সরকারের আয় ও ব্যয় পর্যালোচনা করে। আধুনিককালে এতে 4টি বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে, যেমন সরকারি আয়, সরকারি ব্যয়, সরকারি ঋণ এবং রাজস্ব নীতি ও রাজস্ব প্রশাসনের যত নীতি আছে সবগুলোই এটাই হইল এই যে সরকারি অর্থব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত। তো অর্থনীতি যে শাখা রাষ্ট্রের সব ধরনের অর্থ ব্যয়, ঋণ, বিনিয়োগ সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের নীতি নিয়ে আলোচনা করে সেটাই হলো পাবলিক ফিনান্স।
ফাইন্যান্স বা সরকারি অর্থ ব্যবস্থা। তো তোমরা এই জিনিসগুলো দেখো, পলিটিক্স আর ইকোনমিক্স পড়তে গেলে তোমরা যে জিনিসগুলো আসলো, পলিটিক্যাল ইকোনমি, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থনীতি, বাজার অর্থনীতি, অর্থনৈতিক উন্নয়ন, এরপর বললাম সরকার ব্যবস্থা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, এরপর আছে দেখো যেটা ফরেন এইড, বৈদেশিক সাহায্য। লাস্টে আমি এটা সম্পর্কে বলবো। 1971 সালে জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে দীর্ঘদিন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণের পরে এদেশের অর্থনৈতিক ব্যবস্থা অত্যন্ত করুণ রূপ লাভ করেছিল। স্বাধীনতার পর বাংলাদেশ যুদ্ধগ্রস্ত ভঙ্গুর অর্থনীতিকে পুনর্ব্যবহারের জন্য বৈদেশিক সাহায্যের প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে দাঁড়ায়। আভ্যন্তরীণ অর্থনৈতিক উন্নয়ন, আর্থসামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশ অনেকাংশে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু বর্তমানে স্বাধীনতার 45 বছর পেরিয়ে গেলেও বৈদেশিক সাহায্য হতে আমরা বাংলাদেশের এখনও মুক্ত হতে পারিনি। আন্তর্জাতিক বিশ্বে সাহায্য শব্দটি অর্থনৈতিক সাহায্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে। ব্যাপক অর্থে বৈদেশিক সাহায্য বলতে সামরিক ও বেসামরিক পর্যায়ে সামগ্রিকভাবে অর্থ সম্পদ ও কারিগরি সহায়তা প্রদানকে বোঝায়। তবে সংকীর্ণ অর্থে বৈদেশিক সাহায্য হলো বিশেষ সুবিধা প্রদান সাপেক্ষে এক দেশ থেকে অন্য দেশে সম্পদ হস্তান্তর প্রক্রিয়া। এখন কয়েকজন রাষ্ট্রপ্রেমী বৈদেশিক সাহায্যের কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করেছেন। এখানে অর্থনীতিবিদ এমটি টোডোপ্রাও বলেছেন, উন্নত দেশ থেকে তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উন্নয়নমূলক সহায়তা দেওয়া হয় তাকে সহজ শর্তে ঋণ দেওয়া হয়, সেটাকে ফরেন এইড বা বৈদেশিক সাহায্য বলা হয়। নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়াতে উল্লেখ আছে, অ্যান ইন্টারন্যাশনাল ট্রান্সফার অফ ক্যাপিটাল, গুডস অর সার্ভিসেস ফর দ্য বেনিফিট অফ আদার নেশনস অ্যান্ড সিটিজেন্স। এগুলো আসলে বৈদেশিক সাহায্য, ফরেন এইড যেটা, এটা কিছু ঋণ শর্তে কিছু দেশগুলো দরিদ্র বা উন্নয়নশীল দেশগুলোকে দিয়ে থাকে, কিন্তু তাদের এটা আলটিমেটলি তারা যে সাহায্যটা দেয় এটা সহজ শর্তে দেয়, কিন্তু টার্মসে দেয়, কিন্তু তারা তাদের মুনাফা বা এটা নেই। তো আমরা উন্নয়নশীল দেশগুলো, বিশেষ করে দরিদ্র দেশগুলোই ফরেন এইডের উপর নির্ভরশীল হয়ে থাকে তার অনেক ক্ষেত্রে। কিন্তু আমরা এখনও পর্যন্ত ফরেন এইড বা বৈদেশিক সাহায্য নিয়ে থাকি। আমরা হয়তো অনেক সময় ভাবি যে বৈদেশিক সাহায্য পাইলে এটা মনে আমাদেরকে একদমই দিয়েই দিচ্ছে, কিন্তু আসলে তা নয়। দাতা দেশ গোষ্ঠী বা ডোনার গ্রুপগুলো বিভিন্ন তাদের কিছু কন্ডিশন দেয় যায়, টার্মস অ্যান্ড কন্ডিশনের মাধ্যমে তারা এই ঋণগুলো দিয়ে থাকে, যেগুলো একটা টার্মসের মধ্যে কমপ্লিট করতে না পারলে তারা আলটিমেটলি তাদের যে ঋণটা দিয়ে থাকে তারা এটা আদায় করে নেয়। তো ফরেন এইডটা এরকমই একটা ব্যাপার। কোনো দেশ স্বাভাবিক প্রয়োজন, জরুরি প্রয়োজনে যে পরিমাণ অর্থ বা সম্পদ শর্তহীন বা শর্তযুক্তভাবে বিদেশ থেকে গ্রহণ করে তাকে বৈদেশিক সাহায্য, যেটা আমি বলছি তাকে বৈদেশিক সাহায্য। যে সম্পদ বা অর্থ শর্তহীন বা শর্তযুক্তভাবে বিদেশ থেকে গ্রহণ করে থাকে, ম্যাক্সিমামই শর্তযুক্ত থাকে, যেটা তাকে বৈদেশিক সাহায্য বা ফরেন এইড বলা হয়। তো আজকে যারা তোমরা পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স যে আমি যে চ্যাপ্টারটা বললাম, দেখো ডিটেলস এটা সম্পর্কে আমি একটা নেক্সট আর একটা বা দুটো লেকচার আমি দেবো, তখন তোমাদের চ্যাপ্টারটা অনেক বড়, তো তোমরা তখন আরও কিছু বিষয় সম্পর্কে জানবে। তো আজকে যেটা তোমরা জানলে যেটা রাজনৈতিক অর্থনীতি কী, তারপর পুঁজিবাদী অর্থ ব্যবস্থাটা কেমন, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা, বাজার অর্থনীতি, অর্থনৈতিক উন্নয়ন, সরকারি অর্থ ব্যবস্থা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক সাহায্য। আসলে জিনিসগুলো দেখো, অর্থনীতি এবং রাজনীতির সাথে একটা পারস্পরিক সম্পর্ক সবসময়ই একটা আছে। তো এই জিনিসগুলো যদি যখনই আমরা একটা জিনিসের সঙ্গে একটা জিনিস আর এই যে জিনিসগুলো আমরা ডিটেলস জানবো, তখন কিন্তু আমরা এই অধ্যায়গুলো বা চ্যাপ্টারগুলো সম্পর্কে পড়তেও আমাদের আগ্রহ যাবে। এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের আজকে কমপ্লিট হবে না, তোমাদের আরও একটা লেকচার আমি নেব। তো এই সময় আমি বলবো যে তোমরা বইয়ের সাথেই তোমাদের সম্পর্ক বা যোগাযোগটা রাখো এবং ডিটেলস তোমরা একটা জিনিস পড়ে তোমরা এটাকে নিজেকে রিয়ালাইজ করার চেষ্টা করো, এবং কার্যত ক্ষেত্রে তোমরা এটা নিজেদেরকে কিভাবে জিনিসটা আসলেই আমাদের দেশে কি হচ্ছে বা আমরা কী বলছি, লেখাপড়াটাকে এভাবে করে তোমরা যদি নেও, লেসনগুলোকে এভাবে করে তোমরা অধ্যায় করলে পরে যখন সলিউশন করবা, কোশ্চেন পড়বা, তখন কিন্তু তোমাদের এগুলো সম্পর্কে ডেপথ নলেজ চলে আসবে, মানে তোমরা ডিটেলস সম্পর্কে বলতে পারবে। তো করোনাকালীন সময় এখন পর্যন্ত আমরা অনলাইন ক্লাসের উপর ডিপেন্ড করে আসছি। আসলে প্র্যাকটিক্যালি তোমাদের ক্লাস করতে গেলে অনেক কিছু ডিটেলস বলা যায়, যেটা সম্ভব অনেক সময় অনলাইনে ক্লাসগুলো, এবং তোমরা অনেকে অনলাইন ক্লাসগুলোতে আগ্রহ দেখাচ্ছ, কীভাবে রেসপন্স আসছে। তারপর আমি বলবো সবাই এটাকে শেয়ার করে এবং অনলাইনে ক্লাসের সাথে তোমরা অ্যাটাচ থাকো। সব সিলেবাসগুলো কিন্তু ডিটেলস কিন্তু আমাদের রুটিন অনুযায়ী তোমাদেরকে মাস্টার্সের স্টুডেন্ট যাদেরকে তোমরা বলবো তোমরা ভালো রেজাল্ট করার সাপেক্ষে তোমাদের কিন্তু মাস্টার্সের যে চ্যাপ্টার বা অধ্যায়গুলো যে পেপারেই আছে স্যার ম্যাডামদের সঙ্গে ক্লাসগুলি ফলো করে এগুলো যদি তোমরা টেস্ট করো, তোমরা কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবে। তো তোমরা সময়টাকে কাজে লাগো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, এবং এই জন্য করোনাকালীন সবাই তোমাদের আবার নেক্সট একটা ক্লাসে আমি আরও ডিটেলস বলবো। তোমরা কিন্তু ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।